গুড মর্নিং। আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আশা করি সবাই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো টপিকটা শুরু করার আগে একটু ছোট করে বলে নিই ডেটা ইন্টারপ্রিটেশন কী জিনিস। আমাদের এই নেট সেটের এক্সামে ডেটা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে সব থেকে একদম সোজা একটা চ্যাপ্টার, এবং এটা বেসিক্যালি একটা ড্রয়িং কনক্লুশনের ওপর এটা করা হয়ে থাকে। আর এটা কিনা তোকে কিছু তথ্য দেবে, কোনো ডেটা দেবে, সেটার উপর মানে তুই ভরসা করে তোকে কিছু ড্র করতে হবে। কী কী ড্র করতে হবে? ট্যাবুলার ড্র করতে হবে, গ্রাফিক্যাল ফর্মে ড্র করতে হবে, যেটা হচ্ছে পাই চিত্র, গ্রাফস, এটার মাধ্যমে তোমাকে দেখাতে হবে ইনফরমেশন অর্থাৎ ডেটাগুলো তোমাকে ইন্টারপ্রিট করে রাখতে হবে যে কতটা হয়েছে, পরিমাণে কম না বেশি, এইগুলো। তাহলে ডেটা প্রিটেশন মানে হচ্ছে তোমাকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হলো, সেগুলোকে একটা জায়গায় অর্গানাইজ করলে এবং ডেটাগুলোকে তুমি ইন্টারপ্রিট করলে, এবং যখন সেই ইনফরমেশনগুলোকে নিয়ে তুমি কোনো ড্রয়িংয়ের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করলে, তখন সেটাকে বলা হয়ে থাকে ডেটা ইন্টারপ্রিটেশন। তো আমরা অনেক রকম ডেটা ইন্টারপ্রিটেশন করবো, যেরকম হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস, হিস্টোগ্রামস, আর এর আন্ডারে অনেকগুলো আছে। তো আমি একটা একটা করে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এবারে যেটা বললাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ হচ্ছে যখন কোনো নিউমেরিক্যাল ডেটাকে অ্যানালাইজ করতে বলবে, তখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কনসেপ্টটা আসে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কী কী ফিচার্স থাকে? ফার্স্ট অফ অল এখানে দুটো লাইন থাকে, একটা হচ্ছে বাংলায় বলা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে দুটো লাইন থাকে, যেটা দুটো লাইন পরপরকে ইন্টারসেক্ট করে ও বিন্দুতে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা যেটা ওয়াই অক্ষ। আচ্ছা, তো যদি মনে করিস এটাকে এক্স করবি, এটাকে ওয়াই করবি, সেটা কখনো হয় না। যেটা ভার্টিক্যালি থাকে সেটাকে ওয়াই অক্ষ বলে, যেটাকে হরাইজন্টালি থাকে সেটাকে এক্স অ্যাক্সিস বলে, যেটাকে ইংরেজিতে বলে এক্স অ্যাক্সিস, বাংলায় বলে অক্ষ। তো আমি যত এই দিকটা আসবো, ও বিন্দু থেকে যত মান আমার এদিকটা আসবে, এক্স তত নেগেটিভ রান করবে, ওয়াই তত পজিটিভ। যত আমার ওই দিকটা যাব, তত কি হচ্ছে আমার এক্স পজিটিভ রান করবে, ওয়াই হচ্ছে পজিটিভ আসবে। এবার নিচের দিক থেকে যখন আমি এই দিকটা রান করছি, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ আসছে। যত আমি ওই সাইডটা রান করবো, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ আসবে। এবার তোর প্রশ্ন আসতে পারে এটা দুটো কেন হচ্ছে? এটা মাথায় রাখবে, যখন এই অ্যাক্সিস করতে বলে, আমরা সবসময় ছোটোবেলায় বার গ্রাফ ইউজ করতাম, সেখানে বার গ্রাফ বলছে কি গ্রাফ পেপার ইউজ করতাম, সেখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে আমাদের করা হতো। তাই এইটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা যে কোন দিকে প্লাস মাইনাস হচ্ছে। এবার আমরা আসছি বার গ্রাফ। বার গ্রাফ কোথায় ইউজ করা হয় সেটা আমরা দেখব। এবার দেখো বার গ্রাফ। বার গ্রাফে কী আসছে? বার গ্রাফটাকে আমরা কলাম গ্রাফ বলতে পারি, বার গ্রাফটাকে আমরা বার গ্রাফই তো বলে, বার গ্রাফটাকে আমরা বার ডায়াগ্রামও বলতে পারি। তাহলে এই এই বার গ্রাফটাকে আরও দুটো নামে বলতে পারি, কলাম গ্রাফ, বার ডায়াগ্রাম। ওকে, এই বার গ্রাফটা হচ্ছে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তুমি যে ডেটাটা পাচ্ছ, যে ইনফরমেশনটা পাচ্ছ, তোমাকে একটা ছবির মাধ্যমে তুলে ধরতে হবে, তাই এর জন্য একে বলছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। আরেকটা পয়েন্ট, এই ছবিটা কিন্তু রেক্ট্যাঙ্গল শেপে আসবে, একটা বক্স টাইপে দেখতে হবে, সেটা রেক্ট্যাঙ্গল শেপ, সেটাকে কিন্তু স্কোয়ার শেপ হবে না, রেক্ট্যাঙ্গল শেপসে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে শেপগুলো আঁকবো, প্রত্যেকটার মাঝে গ্যাপ থাকবে। কেন আমি এই অঙ্ক শুরু করার আগে বললাম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট তোমাকে জেনে নেওয়া যে কোনটাকে কি বলে, তাহলে ম্যাথস করতে ইজি হয়। তাহলে এটা হয়ে গেল বার গ্রাফ। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি বার গ্রাফটা কীভাবে করা হয়। এবার দেখো, এবার যেটা বলছে এটা বার গ্রাফের যে অঙ্কটা কীরকম থাকবে সেভাবে আমি করাচ্ছি। দেখ, এক পাশে কলমে লেখা আছে স্পোর্টস, এক পাশে কলমে লেখা আছে পার্টিসিপেন্টস। তো স্পোর্টসের মধ্যে ফার্স্টে ক্রিকেটে কজন আছে? 15 জন। ভলিবলে কজন আছে? 25 জন। ফুটবলে কতজন আছে? 10 জন। টোটাল কজন পার্টিসিপেন্টস আছে? 50 জন, তাই তো? এবার বার গ্রাফটা করছি কী করে? দেখ, এখানে আমি দুটো অ্যাক্সিস আঁকছি,
আগের ছবিতে দেখিয়েছিলাম দুটো অ্যাক্সিস একটা অপরকে ইন্টারসেক্ট করছে, যেইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাকে 0 দিয়ে দেখানো হচ্ছে। তখন বলেছিলাম যে আমি গ্রাফ পেপারে এই অ্যাক্সিসটা করে থাকি। সেম অ্যাক্সিস এখানে দেখো লেখা আছে এক্স অ্যাক্সিস, এখানে দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস, পেয়েছো? দুটোকে দেখা গেছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এবার দেখো আমি এখানে যে ইন্টারসেক্ট করেছে যে পয়েন্টটা দুটো অ্যাক্সিস, সেটাকে হচ্ছে আমি 0 দিয়ে লিখেছি, হলো। এবার আমাকে কোশ্চেনে দেখো, কোশ্চেন আমাকে বলেছে ক্রিকেটে বলেছে 15, ভলিবলে বলেছে 25, ফুটবলে বলেছে 10। দেখো তাহলে বোঝা যাচ্ছে আমাকে ফার্স্টে দেখতে হবে এই ডেটাটার মধ্যে ক্রিকেট, ভলিবল আর ফুটবলের মধ্যে পার্থক্য কত ঘর করে আসছে। তাহলে আমি দেখছি প্রত্যেকের মধ্যে পার্থক্য 5 5 5 করে যাচ্ছে। তাহলে আমাকে বার গ্রাফে কী করতে হবে, 5 5 ঘর করে যাবে, কেন 10 আর 15-র মধ্যে গ্যাপ হচ্ছে 5, এখান থেকে পেয়ে গেলাম 5। তাহলে আমি এখানে স্টার্টিং করলাম 5 দিয়ে, আমি যদি 1 2 3 4 দিয়ে করবো না, কারণ আমাকে খুঁজতে হবে এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসছে ইনফরমেশনের মধ্যে। তো আমি পেলাম কত, ফুটবল আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, মানে 5 5 5 5 করে যাচ্ছে। তা 5 দিয়ে স্টার্ট করলাম, সব থেকে লোয়েস্ট 5 10, দেখো এখানেও লিখলাম পুরো 5 বার। এবার আমার এখানে কত অবধিকে শেষ করতে হবে, এটা পয়েন্টটা কীভাবে ডিসাইড করো, আমাকে 4টার মধ্যে দেখতে হবে হায়েস্ট নাম্বারটা কত। হায়েস্ট নাম্বারটা কত আছে, ভলিবলে কত বলেছে 25। তার জন্য এই যে এক্স অ্যাক্সিসটা করেছি এর হচ্ছে শেষ পয়েন্টটা আমি রাখবো কত, 25, কারণ আমাকে ওটা বলে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমি স্টার্টিং করে 5 10 15 20 25, এইবার 5 ঘর 5 ঘর 5 ঘর করে বৃদ্ধি পেল। এবার তাহলে আমি কী করছি, তাহলে আমার ফুটবল বলে 10, তাহলে আমি 10 পেয়ে গেলাম, বড় গেলাম, এইভাবে দাগটা নিলাম, রেক্ট্যাঙ্গল বলেছি যেন রেক্ট্যাঙ্গল করতে হবে। তারপরে কত আছে 15 বরাবর পেয়ে গেলাম, তারপর কত বলেছে 25 বরাবর পেয়ে গেলাম, নিচের নামটা লিখতে হচ্ছে। তো এখানে আমার হচ্ছে পার্টিসিপেন্টস, এখানে নিচে নামগুলো হচ্ছে স্পোর্টস, অর্থাৎ হচ্ছে ক্যাটাগরিজ, কোন খেলায় কজন আছে, এটা হচ্ছে আমাদের বার গ্রাফের মধ্যে আসে। এবার বার গ্রাফের সাথে হিস্টোগ্রামের মধ্যে পার্থক্য রয়েছে, দুটো দেখতে একই রকম বা দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। এবার আমরা নেক্সট পয়েন্টে আসছি, হলো হিস্টোগ্রামস। দেখো এবার আছে হিস্টোগ্রামস। তাহলে হিস্টোগ্রামসের সাথে বার গ্রাফের ডিফারেন্সটা কোথায়, ফার্স্ট ডিফারেন্সটাই হলো, দেখ এখানে লিখে দিয়েছি হিস্টোগ্রামসের সাথে বার গ্রাফের ফার্স্ট ডিফারেন্সটা হলো এই হিস্টোগ্রামসের ক্ষেত্রে নিড নট এনি স্পেস। যেটা বার গ্রাফে যখন আমি করলাম এই একটা রেক্ট্যাঙ্গেল তার মাঝেটা স্পেস, এই একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম তার মাঝে স্পেস। হিস্টোগ্রামের ক্ষেত্রে কী হয়, তোমার রেক্ট্যাঙ্গেল শেপই হবে কিন্তু সেখানে কোনো স্পেস দরকার নেই। কেন এরকম, কেন, কারণ এখানে আমাদের ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে 0 to 5, 5 to 10, 10 to, মানে আমাকে পরপর সাজিয়ে যেতে হবে। তার জন্য এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই বলে আমার এখানে কোনো স্পেস নেই। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আচ্ছা, হিস্টোগ্রামের ক্ষেত্রে কতগুলো জিনিস ওকে মাথায় রাখতে হবে। যেরকম এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে বেস। নিচেরটাকে বলছে বেস, উপরটাকে বলছে ফ্রিকোয়েন্সি। এতক্ষণ আমরা যে গ্রাফগুলো করলাম সেটা হচ্ছে ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে তখন সেক্ষেত্রে আমরা এটা করবো, কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা ডিস্ট্রিবিউশন বলে। তার মানে যখন আমার লার্জ ডেটা থাকবে, অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে যখন কখনো আমরা সার্ভে করি, আমরা রিসার্চ করি, তখন সেক্ষেত্রে কিন্তু এই হিস্টোগ্রামসটাই কাজে লাগে, কারণ সেখানে লার্জার অ্যামাউন্টে তোমার ডেটাটা কালেক্ট করা হয়। এছাড়া এখানে যে আমি ফ্রিকোয়েন্সির কথা বলছি সেটা হচ্ছে আমার কিরকম ডেটাটা এসে তার ভ্যালুয়েশন অনুযায়ী হচ্ছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটাকে বলছে ফ্রিকোয়েন্সি, এটাকে বলছে বেস, মানে ভ্যালুটা কিরকম ওঠানামা করছে সেই অনুযায়ী হচ্ছে। এবার দেখ এখানে প্রশ্ন হতে পারে যে এখানে আমরা কেন হঠাৎ করে দুম করে 7 আসলো, 0 to 5 যেখানে বলা হচ্ছে। দেখ এখানে যখন ক্লাস ইন্টারভেলস করা হচ্ছিল তখন কীভাবে করা হচ্ছিল, 0 to 5, 5 to 0, 10 to 15, 15 to 20, এইভাবে তো হয়েছে। এবার দেখ ফলো কর, আমি যখন ফ্রিকোয়েন্সিটা আঁকছি, ফ্রিকোয়েন্সিটাকে আমি কী করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 করে লিখলাম, কিন্তু যখন আমি বেসে যাচ্ছি, বেসে আমি কীভাবে লিখলাম 5 10 15 25, এদের মাঝে যে গ্যাপগুলো রাখলাম 5 5 5 5 করে গ্যাপ রেখেছি। ক্লিয়ার?
এবার হচ্ছে এবার যে কাজটা হচ্ছে, তো যেহেতু 0 to 5 আমি 0 to 5 নিচ থেকে কালেক্ট করলাম, 5 to 10 5 to 10, তাহলে বেসটা পুরো ক্লিয়ার। ফ্রিকোয়েন্সিটা কীভাবে করছি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাভারেজ হিসাবে ধরছি, অ্যাভারেজ। ওকে, দেখো 0 to 5 যদি বলি, আমি 5 থেকেও যদি 0 to 5 নেব না, আমি 5 থেকে কী নেব, অ্যাভারেজ। তার মানে দেখো 0 to 5-এর মাঝে অ্যাভারেজ কত আসছে, 3। ভালো করে দেখো, 0 to 5-এর মাঝে অ্যাভারেজ কত আসছে, 3। এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, 3 আসছে। ওকে, এবার দেখো 5 to 10, তাহলে আমি কত শুরু করছি, 5 to 10, কিন্তু আমি স্টার্টিংটা করছি কোথেকে, এখান থেকে স্টার্টিং করছি, তাহলে এখানে অ্যাভারেজটা কোথায় যাচ্ছে, 5 to 10, একদম এই অবধি। তাহলে এখানে আচ্ছা নিচ থেকে শুরু করবো না, 5 থেকে শুরু করবো, 5 to 10 বলছে, তাহলে এখান থেকে 5 to 10 এর অ্যাভারেজ কোথায় আসছে, 7 অবধি আসলো। 10 to 15, এবার 10 থেকে 15, এবার প্রশ্নটা হলো 10 to 15টা আমি ওখানে বাড়ালাম না কেন, হট করে কমে গেল। দেখো এখানে আমি 10 to 15টাকে ধরছি, আবার এইখান থেকে বেস থেকে উঠছে, ক্লিয়ার। তাহলে আমি আবার বেস থেকে তুললে কত হচ্ছে, অ্যাভারেজ আসছে 3। এইভাবে আমাকে ক্যালকুলেশনটাকে করতে হবে। তাহলে এইবার এই যে কোন ক্যালকুলেশনটা কমপ্লিট হলো, তখন এখানে দেখো আমি একটা কার্ভ ড্র করলাম, এই তো এই 1 দিয়ে স্টার্ট হলো, কার্ভটা হট করে বেড়ে গেল, দিয়ে এখানে আসলো। এই কার্ভগুলো তোমরা সবসময় টেম্পারেচার ওঠা নামা করার ক্ষেত্রে দেখতে পাবে পেপার, নিউজ পেপারে, বা যখন কোনো বিষয় অনেকটা লার্জ অ্যামাউন্টের ডেটা থাকে, তখন তার ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের বার গ্রাফ দেখবে। ওকে, এটাই হচ্ছে হিস্টোগ্রাম। এবার হিস্টোগ্রামে অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে, যেটা আমরা পড়বো বইয়ের মধ্যে দেখবো। লেখা আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইমোডাল ডিস্ট্রিবিউশন, রাইট স্কেপ ডিস্ট্রিবিউশন, লেফট স্কেপ ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ডিস্ট্রিবিউশন মানে ওঠানামা করছে, এই যে থেকে এটা লেভেলে যাচ্ছে, হট করে উঠে গেলো, আবার নেমে গেলো, আবার নেমে গেলো, আবার উঠে গেলো, এইটা হচ্ছে র্যান্ডম ডিস্ট্রিবিউশন, মানে ওঠানামা করছে, কোনো লেভেল অনুযায়ী থাকছে। তাহলে হিস্টোগ্রামের সাথে বার গ্রাফে একাই পার্থক্য, এদের মধ্যে কোনো গ্যাপস নেই, ওটা বার গ্রাফের মধ্যে গ্যাপ ছিল। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেসিস, যে ফ্রিকোয়েন্সিতে ভ্যালুটাকে ধরে নিয়ে করা হয় অ্যাভারেজ হিসেবে, কিন্তু বার গ্রাফে না। বার গ্রাফে ওখানে যদি 15 থাকতো আমাকে 15 বলতো, যদি 16 থাকতো 16 আমাকে কাউন্ট করে বসাতে হতো। এই হচ্ছে হিস্টোগ্রাফ আর বার গ্রাফের মধ্যে ডিফারেন্স। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, এরপরে আমি ম্যাথসগুলো সলভ করব। আশা করি এটা বোঝা গেছে তোদের।